আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিষয়ের আরও একটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আমরা ইতোমধ্যেই এই ভ্যাট সংক্রান্ত জাবেদার কয়েকটি অঙ্ক দেখেছি। তো আমরা তারই ধারাবাহিকতায় আজ ৪র্থ নাম্বার অঙ্কটি করব। এই অঙ্কটি এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ২০২০ সালে। তো আজকের এই অঙ্কটিতে যাওয়ার পূর্বে একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই। সেটি হচ্ছে আমরা যখন তার পূর্বের অঙ্কগুলো করেছিলাম, যেমন ধরেন আমরা যদি ৩ নাম্বার অঙ্কটির দিকে তাকাই, তাহলে আমরা দেখব এই হচ্ছে আমাদের ৩ নাম্বার অঙ্কটি। এই ৩ নাম্বার অঙ্কটি যখন করেছি, তখন এই অঙ্কগুলা করার সময় আমরা যা করেছিলাম, এই যে পারচেজ, এই পারচেজের সাথে আমরা কি লিখেছিলাম? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। যদিও আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখেছি, তথাপিও আমরা বলে দিয়েছিলাম যে এই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টটি হচ্ছে ইনপুট ভ্যাট। এর মানে হচ্ছে পারচেজের সাথে যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখেছি, এই পারচেজের সাথে যেই ভ্যাটটি ছিল সেই ভ্যাটের জায়গায় আমরা কি লিখেছি? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। যদিও আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখেছিলাম, কিন্তু বলার সময় বলেছিলাম যে এই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টটি হচ্ছে ইনপুট ভ্যাট, অর্থাৎ পারচেজের সাথে যেই ভ্যাট থাকে সেটাকে আমরা কি বলবো? ইনপুট ভ্যাট বলবো। তো আমরা ইনপুট ভ্যাটের জায়গায় ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকে কি করেছিলাম? ডেবিট করেছিলাম। তো এখানে আজকে আমরা যেটা করব, যে পারচেজের সাথে যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট আছে এই জায়গায় আমরা কি লিখবো? ইনপুট ভ্যাট লিখবো। আবারও বলছি, পারচেজের সাথে যে ভ্যাট আছে সেটার জায়গায় আমরা কি লিখবো? ইনপুট ভ্যাট লিখবো। এখন প্রশ্ন হচ্ছে, পারচেজের সাথে যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট পূর্বের অঙ্কগুলোতে করেছিলাম, তাতে কি কোনো সমস্যা আছে? না, তাতে কোনো সমস্যা নেই। তবে আমরা আজকের এই অঙ্কটি করার সময় আমরা কি করব? পারচেজের সাথে যে ভ্যাটটা থাকবে সেই ভ্যাটের ক্ষেত্রে আমরা কি লিখবো? ইনপুট ভ্যাটকে ডেবিট করব, বাস শেষ। এবং সেলসের সাথে আমরা যখন গত অঙ্কগুলো করেছিলাম, তখন আমরা সেলসের সাথে কি করেছিলাম? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকে ক্রেডিট করেছিলাম। ঠিক আছে, জাস্ট এই দুইটা পরিবর্তনই আজকে আমরা ৪ নাম্বার অঙ্কে করব। এখন এই পূর্বের যেই অঙ্কগুলোতে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখেছি, এই নিয়মেও অঙ্ক করা যায়। তবে আমরা আজকে ৪র্থ নাম্বার অঙ্ক করতে গিয়ে এখানে জাস্ট বোঝার সুবিধার্থে আমরা ইনপুট এবং আউটপুট ভ্যাট লিখব। কারণ আমরা যখন সর্বপ্রথম এই অঙ্কগুলার সর্বপ্রথম যে ক্লাসটা ছিল, সেই ক্লাসে কিন্তু আমরা ইনপুট এবং আউটপুট ভ্যাটই লিখেছিলাম জাবেদার ক্ষেত্রে, যখন জাবেদার নিয়মগুলো আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, তো আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট দিয়েও অঙ্ক করতে পারি। তো আজকে আমরা এর ব্যতিক্রমটা দেখব আর কি, যে কীভাবে আমরা ইনপুট এবং আউটপুট ভ্যাট লিখব। তো আমরা আজকে ৪র্থ নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ৪র্থ নাম্বার অঙ্ক। তো এখানে প্রথমে বলা হয়েছে, মনির ইজ এ ভ্যাট রেজিস্টার্ড ট্রেডার। হি হ্যাজ দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন ইন দ্য মান্থ অফ জুন 2021। তো প্রথমে এখানে জুন ১-এ বলা হয়েছে, মনির ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাই ডিপোজিটিং টাকা 1000। তার মানে হচ্ছে মনির ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট কি করেছে? ওপেন করেছে। কিসের মাধ্যমে? 1000 টাকা ডিপোজিট করার মাধ্যমে। ঠিক আছে, তো আমরা জানি যে যদি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয় অথবা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা হয়, তখন জাবেদা দিতে হয় ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ অর ব্যাংক হচ্ছে কি ক্রেডিট। প্রথম জাবেদায় আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 2021 জুন ১, এখানে দেখতে পাচ্ছি আমরা জাবেদার মধ্যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে এবং ক্যাশকে কী করা হয়েছে? ক্রেডিট করা হয়েছে। আর টাকাটা এখানে কত টাকা ছিল? 1000 টাকা। আমরা 1000 টাকা করে লিখে দিলাম ডেবিটে এবং ক্রেডিটে। আর আমরা কারণ হিসেবে লিখব টু রেকর্ড ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। ওকে ফাইন। কারণ হচ্ছে এখানে কি করা হয়েছে? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট যে ওপেন করা হলো সেটাকে এখানে কি করা হয়েছে? লিপিবদ্ধ করা হয়েছে। তারপরে জুন ৭-এ বলা হয়েছে পারচেস 200 ইউনিট এট টাকা 300 ইচ। তার মানে হচ্ছে 200টি ইউনিট ক্রয় করা হয়েছে, প্রত্যেকটি কত টাকা করে? 300 টাকা করে। তো আমরা যদি এই 200 এবং 300 টাকা গুণ করি, তাহলে আমরা পারচেজের টাকাটা পেয়ে যাব। আর এটা ক্রয় করা হয়েছে কার থেকে? ফ্রম রূপা লিমিটেড। একটু যদি খেয়াল করে দেখি, এখানে ক্যাশ কথার উল্লেখ নাই এবং একটি নামের কথা, একটি নাম উল্লেখ আছে। তো যেহেতু নাম উল্লেখ আছে এবং ক্যাশ উল্লেখ নাই, তাহলে আমাদেরকে এটা ধরে নিতে হবে যেটা বাকিতে ক্রয় করা হয়েছে। এবং পরবর্তীতে বলা হয়েছে হুইচ আর সাবজেক্ট টু 15% ভ্যাট, অর্থাৎ যার সাথে 15% ভ্যাট কী হবে? ধরতে হবে। ওকে ফাইন। তাহলে আমরা যেহেতু পারচেজ করেছি, পারচেজকে কি করব? ডেবিট করব। আমরা যদি এখানে ৭ নাম্বার জাবেদায় দেখি, এই হচ্ছে ৭ নাম্বার জাবেদা। ৭ নাম্বার জাবেদায় আমরা দেখতে পাচ্ছি পারচেজকে কি করা হয়েছে? ডেবিট করা হয়েছে। আর আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম, যেহেতু এখানে 200 and 300 দেয়া আছে, 200টা ইউনিট এবং প্রত্যেক ইউনিট 300 টাকা করে, তাই আমরা 200 এবং 300কে গুণ দিলে আমাদের টাকা আসে কত? 60,000। আর এখানে বলা আছে যেহেতু হুইচ আর সাবজেক্ট টু 15% কি? ভ্যাট। তো যেহেতু এই দুইটার গুণফল 60,000 টাকা বের হয়েছে, আমরা এই 60,000 টাকার উপরে কত পার্সেন্ট ধরবো? 15% ধরবো। তো এটাকে
কি ভ্যাট বলা হয়? ইনপুট ভ্যাট। কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে পারচেজের সাথে যে ভ্যাট হ্যাঁ দিতে হয় সেটাকে আমরা কি বলবো? ইনপুট ভ্যাট বলবো। তো আমরা এখানে ইনপুট ভ্যাটকে কি করলাম? ডেবিট করলাম। আর এখানে ৬০,০০০ টাকার উপরে যদি আমরা ১৫% বের করি তাহলে আমাদের আসে কত? ৯,০০০। এবং যেহেতু পারচেজটা করা হয়েছে বাকিতে বা ধারে, সেহেতু আমাদেরকে লিখতে হবে অ্যাকাউন্টস পেয়েবল, আর ব্র্যাকেটে লিখে দেবো আমরা রূপা লিমিটেড ক্রেডিট লিখবো আমরা। আর এখানে ৬০,০০০ এবং ৯,০০০ এর যোগফল আমরা ক্রেডিটে লিখে দেবো ৬৯,০০০। আর এখানে কারণ হিসেবে আমরা লিখবো টু রেকর্ড পারচেজ ফ্রম রূপা লিমিটেড উইথ সাবজেক্ট টু কি? ভ্যাট 15% ভ্যাট। এখানে একটা ব্র্যাকেট হবে। ওকে ফাইন। আশা করি ৭ নাম্বার বুঝতে পেরেছেন। আমরা যদি তারপরের জাবেদায় দেখি ১৫ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? ১৫ নাম্বার প্রশ্নে বলা হয়েছে, অর্থাৎ জুন ১৫তে বলা হয়েছে পারচেজ অফিস ফার্নিচার ফর টাকা কত? 62,100 ইনক্লুডিং ভ্যাট এট 15%। একটু খেয়াল করলে দেখবেন এখানে ইনক্লুডিং ভ্যাটের কথা উল্লেখ আছে। এর মানে হচ্ছে ১৫% ভ্যাট কার মধ্যে আছে? এই ৬২,১০০ টাকার মধ্যে আছে। আরও একটি কথা হচ্ছে, যখন আমরা কোনো সম্পদ ক্রয় করব, সম্পদ ক্রয়ের ক্ষেত্রে ভ্যাটকে আলাদাভাবে দেখানো যায় না বা দেখানো যাবে না। তো যেহেতু ফার্নিচারকে আমরা পারচেজ করেছি, তাহলে আমরা ফার্নিচারকে কি করব? ডেবিট করব। আর ফার্নিচার কি? নগদে ক্রয় করতে হয়। যেহেতু বাকির কথা উল্লেখ নাই, তাহলে ধরে নিলাম আমরা নগদে। তো ফার্নিচার ডেবিট হবে আর ক্যাশ আমাদের কি হবে? ক্রেডিট হবে। আমরা জাবেদায় দেখতে পাচ্ছি ১৫ তারিখ। ১৫ তারিখে এখানে জাবেদায় অফিস ফার্নিচার হচ্ছে ডেবিট এবং ক্যাশ হচ্ছে কি? ক্রেডিট। টাকাটা কত ছিল? ৬২,১০০। এটার মধ্যেই ভ্যাটটা ছিল, তাই আমরা ৬২,১০০ করে লিখে দিলাম। এবং আবারও বলছি যে যদি কোনো সম্পদ ক্রয় করি তখন ভ্যাটটা এটার মধ্যেই লিপিবদ্ধ করতে হবে, আলাদাভাবে ভ্যাট দেখানো যাবে না। তার কারণ হচ্ছে যখন আমরা কোনো সম্পদ ক্রয় করি তখন সেটা আমরা বিক্রির জন্য ক্রয় করি না। হ্যাঁ, হ্যাঁ, বিক্রির জন্য ক্রয় করা হয় যদি, যেমন হচ্ছে ফার্নিচার দোকানের জন্য ফার্নিচারটা একটা প্রোডাক্ট হবে, এটা ফার্নিচার দোকানের জন্য কি হবে না? পণ্য হবে না। কিন্তু এমন কোনো প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ফার্নিচার শুধু ব্যবহার করার জন্যই কি করা হয়েছে? ক্রয় করা হয়েছে, তাহলে সেই প্রতিষ্ঠানের জন্য এই ফার্নিচারটা কি হবে? সম্পদ হবে। তার মানে হচ্ছে ওই প্রতিষ্ঠান এই ফার্নিচার নামক যে সম্পদ আছে সেই সম্পদের চূড়ান্ত ভোক্তা। আর চূড়ান্ত ভোক্তার কাছে যখন প্রোডাক্ট চলে যাবে বা সম্পদ চলে যাবে তখন সেটার ভ্যাট আলাদাভাবে লেখার কোনো দরকার হয় না। ওকে, আমরা এটার কারণ হিসেবে লিখব টু রেকর্ড পারচেজ অফিস ফার্নিচার ইনক্লুডিং ভ্যাট কত? 15%। ওকে ফাইন। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? জুন ২০-এ বলা হয়েছে সোল্ড কত? 150 ইউনিট। তার মানে ১৫০ ইউনিট কি করা হয়েছে? বিক্রয় করা হয়েছে। এর টাকা কত? ৪৫০ পার ইউনিট, মানে হচ্ছে প্রত্যেকটা ইউনিট ৪৫০ টাকা করে। কার কাছে? টু আবির কোং অন অ্যাকাউন্ট। খেয়াল করলে আমরা দেখব নামও দেয়া আছে এবং ধারের কথাও বলা আছে। এখানে কি হবে? অন অ্যাকাউন্ট মানে হচ্ছে ধারে কি করা হয়েছে? সোল্ড করা হয়েছে, বিক্রয় করা হয়েছে। আমরা যদি সোল্ডের মানে সেলসের টাকা বের করতে চাই তাহলে এই ১৫০ ইউনিটের সাথে প্রতি ইউনিট হচ্ছে ৪৫০ টাকা। এই ৪৫০ টাকা করে আমরা কি করে দেব? গুণ করে দেব। যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা কার টাকা পাবো? আমরা সেলসের টাকা পাবো। ওকে ফাইন। তারপরে আবার পরে বলা হয়েছে হুইচ আর সাবজেক্ট টু 15% কি? ভ্যাট। যা নাকি এই যে এই দুইটা মানে হচ্ছে ১৫০ এবং ৪৫০, এই দুইটার গুণফল যা আসবে সেটার উপরে আমরা কত? 15% বের করব। আচ্ছা যাই হোক, তো যেহেতু আমি বিক্রয় করেছি তাও ধারে, ধারে যখন আমরা বিক্রয় করি তখন আমাদের কি বাড়ে? দেনাদার বাড়ে। এর মানে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। আমরা অ্যাকাউন্টস রিসিভেবলকে কি করব? ডেবিট করব। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, এবং যার কাছে বিক্রি করেছি তাকে ব্র্যাকেটের মধ্যে আবির কোং লিখে দেব। ওকে ফাইন। এখানে অ্যাকাউন্টস রিসিভেবলের টাকাটা আমরা পরে দেখব। ওকে ফাইন। এরপরে যেহেতু আমরা সোল্ড করেছিলাম সেলসকে আমরা কি করব? ক্রেডিট করব। আমরা সেলসকে ক্রেডিট করেছি এবং সেলসের টাকা কত হবে? এই ১৫০ এবং ৪৫০, এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো, এই যে এখানে গুণ করেছি, আমরা পাবো কত? ৬৭,৫০০। এবং এই ৬৭,৫০০ টাকার উপরে আমাদেরকে 15% ভ্যাট ধরতে হবে। আর আমরা জানি সেলসের সাথে যেই ভ্যাট সেটাকে কি বলা হয়? আউটপুট ভ্যাট বলা হয়। সেটাকে কি ভ্যাট বলা হয়? আউটপুট ভ্যাট। তাই আমরা আউটপুট ভ্যাটকে ক্রেডিট করব এবং ৬৭,৫০০র উপরে ১৫% ধরবো, তাহলে আমাদের টাকা আসতেছে ১০,১২৫ টাকা। এই ৬৭,৫০০ এবং ১০,১২৫ টাকা দুইটা যদি যোগ করে দেই, যেই টাকা আসবে সেটাই আমরা অ্যাকাউন্টস রিসিভেবলের ঘরে লিখতে পারবো। ওকে ফাইন। কারণ হিসেবে আমরা লিখব টু রেকর্ড
ক্রেডিট সেলস ওই যে অন অ্যাকাউন্ট ছিল এই জন্য ক্রেডিট সেলস লিখছি আমরা, হ্যাঁ, উইথ সাবজেক্ট টু কি 15% ভ্যাট, যার সাথে অতিরিক্ত আরও 15% কী ছিল, ভ্যাট যুক্ত ছিল। আচ্ছা, 28 নম্বর প্রশ্নে অর্থাৎ জুন 28-এ বলা হয়েছে যে মেড ক্যাশ সেলস মানে ক্যাশে বিক্রি করা হয়েছে টোটালড অফ টাকা কত 43,125 ইনক্লুডিং 15% ভ্যাট, মানে হচ্ছে এই 15% কার মধ্যে আছে, এই 43,125-এর মধ্যে আছে। তো গত অঙ্কগুলোতে আমরা আলোচনা করেছিলাম যখন নাকি ওই টোটাল টাকার মধ্যে ভ্যাটের টাকা সম্পৃক্ত থাকে তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে 115% ধরতে হবে। অর্থাৎ এই যে 43,125 এটার মধ্যে ইনক্লুড আছে 15% ভ্যাট, সাথে আরও কি অ্যাড আছে, এই যে সেলসের টাকাটাও অ্যাড আছে। আমরা জানি সেলস কত পার্সেন্ট ধরবো, 100%। তো সেলস যদি আমরা 100% ধরি এবং ভ্যাট ওই কত পার্সেন্ট আছে 15%, তাহলে কি হবে, আমাদের এখানে টোটাল 115% হবে। কে 115% হবে, এই যে 43,125 টাকা, এটাকে টোটাল কত পার্সেন্ট ধরবো আমরা, 115% ধরবো। তো যেহেতু আমরা সেলস করেছি, সেলস তাও আমরা কিসে করেছি, ক্যাশে করেছি, তাহলে ক্যাশকে কি করব, ডেবিট করব। আমরা যদি জাবেদার দিকে তাকাই তাহলে আমরা দেখব এই যে 28 তারিখে এখানে কি করা হয়েছে, ক্যাশকে ডেবিট করা হয়েছে। ওকে, ক্যাশের টাকাটা আমরা একটু পরে লিখব। এবং সেলসের যে টাকাটা, এই সেলসের টাকাটা বের করব কিভাবে, আমরা জানি সেলস এই যে 43,125 টাকা, এটা তো 115%, কিন্তু সেলস কত পার্সেন্ট, সেলস হচ্ছে 100%। তাহলে এই টাকাটাকে 43,125 টাকাকে আমরা ভাগ দেব 115 দিয়ে এবং গুণ দেব কত দিয়ে, 100 দিয়ে। ওকে ফাইন, আমরা এখানে দেখতে পাচ্ছি সেলসকে ক্রেডিট করা হয়েছে এবং 43,125-কে কি করা হয়েছে, 115 দিয়ে ভাগ করা হয়েছে এবং 100 দিয়ে গুণ করা হয়েছে। তো এই ক্যালকুলেশন করার পরে আমাদের টাকা বের হচ্ছে কত, 37,500 টাকা। ওকে, এবং এখানে যে 15% ভ্যাট এটার মধ্যে ইনক্লুড আছে, তো আমরা সেলসের ক্ষেত্রে যেই ভ্যাট দেই সেটা হচ্ছে কি আউটপুট ভ্যাট। আর এখানে এই 43,125-কে আমরা কি করব, 115 দিয়ে ভাগ করব। আর যেহেতু ভ্যাটের টাকা বের করব এই জন্য 15 দিয়ে কি করব, গুণ করব। গুণ করলে আমাদের টাকা আসে 5,600 কত টাকা, 25 টাকা। আর যেহেতু সেলসের টাকা এবং ভ্যাটের টাকা দুইটা একসাথেই 43,125 টাকা ছিল, তাই আমরা ক্যাশের মধ্যে লিখে দেব 43,125। এবং এটার কারণ হিসেবে আমরা লিখব টু রেকর্ড ক্যাশ সেলস উইথ ভ্যাট 15%। শেষ। আশা করি বুঝতে পেরেছেন। তো আমাদের এই যে এই অঙ্কের জুন 1 থেকে জুন কত পর্যন্ত, 28 পর্যন্ত আমাদের জাবেদা দেওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে। এবং পরবর্তীতে কি বলা হয়েছে আমরা যদি দেখি, আমাদের এখানে বলা হয়েছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ। জার্নাল এন্ট্রিজ দেওয়ার জন্য বলছে, জাবেদা দেওয়ার জন্য বলছে যে টু রেকর্ড অ্যাবভ ট্রানজ্যাকশন, এই উপরের ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য তুমি জাবেদা দাখিলা দেব। এবং পরবর্তীতে বলা হয়েছে এজিউমিং মনির সাবমিটিং ভ্যাট রিটার্ন অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। তার মানে এখানে বলা হয়েছে যে সে মাসের শেষে ভ্যাট রিটার্ন কি করেছে, জমা দিয়েছে। তো আমরা জানি যেহেতু এখানে আমাদের 28 পর্যন্ত আমাদের জাবেদা দেওয়া শেষ, আর এই লাস্টের কথাটা যদি বলা না থাকতো তাহলে আমাদের অঙ্ক এখানে শেষ হয়ে যেত। তবে লাস্টের এখানে যেহেতু বলা হয়েছে যে ধরে নাও যে মনির সাবমিটিং মানে জমা দিয়েছে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, মান্থের শেষে ভ্যাট রিটার্ন কি করেছে, জমা দিয়েছে। তো আমরা জানি ভ্যাট রিটার্ন যদি জমা দেয় তাহলে সেটার জন্য আমাদের অতিরিক্ত দুইটা জাবেদা দিতে হবে, ঠিক আছে, একটা ইনপুট ভ্যাটের জন্য, একটা আউটপুট ভ্যাটের জন্য। তো আমরা একটু দেখে নেব, যেহেতু জুন মাসের শেষ দিন হবে কি 30 তারিখ, তো 30 তারিখে আমরা দেখব, আমরা যদি এখানে দেখি যে এখানে খেয়াল করে দেখব প্রথমটা আমরা দেব ইনপুট ভ্যাটের জন্য। হ্যাঁ, ইনপুট ভ্যাটের জন্য আমরা যেহেতু দেব, তো আমাদের এখানে প্রথম জাবেদাটা কি দিতে হবে, প্রথম জাবেদাটা দিতে হবে ইনপুট ভ্যাটের ক্ষেত্রে। তো আমরা যদি উপরের জাবেদায় দেখি যে আমরা ইনপুট ভ্যাট কয়টা ছিল, আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই 7 নম্বরে আমরা একটা দেখতে পাচ্ছি এই যে ইনপুট ভ্যাট। এই ইনপুট ভ্যাটের টাকাটা এখানে কত দেওয়া আছে, ইনপুট ভ্যাটের টাকা এখানে দেওয়া আছে 9,000 টাকা, ঠিক আছে, এই হচ্ছে 9,000 টাকা। তো এটা একটা পেলাম আমরা, আর কোথাও ইনপুট ভ্যাট নেই। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে 9,000 টাকারই একটা জাবেদা দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, এই যে আমরা জাবেদা দেখতে পাচ্ছি ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট এবং হচ্ছে ইনপুট ভ্যাট কি ক্রেডিট, কত টাকা, 9,000 টাকা। আচ্ছা, আজকে আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট কেন লিখলাম আর ইনপুট ভ্যাট কেন ক্রেডিট লিখলাম, আমাদেরকে খেয়াল করতে হবে যে ইনপুট ভ্যাট পারচেজের ক্ষেত্রে যখন ইনপুট ভ্যাটটা ছিল তখন সেটা কিসে ছিল, ডেবিট পাশে ছিল। কিসে ছিল, ডেবিট পাশে। আমরা একটু আবার উপরে দেখি, এই পারচেজের সাথে এখানে
যে ইনপুট ভ্যাট ছিল সেই ইনপুট ভ্যাটটা কোন পাশে ছিল? ডেবিট পাশে। তো ইনপুট ভ্যাটের টাকাটা আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে কি করব? ট্রান্সফার করব। তো যখন আমরা ট্রান্সফার করব তখন ইনপুট ভ্যাট যে পাশে আছে অর্থাৎ ডেবিট পাশে আছে এটা তার বিপরীত পাশে চলে যাবে অর্থাৎ ক্রেডিট পাশে চলে যাবে। এই জন্যই আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টকে কি করলাম? ডেবিট করলাম এবং ইনপুট ভ্যাট অ্যাকাউন্ট এতক্ষণ কি ছিল? ডেবিট ছিল, এখন কি করে ফেলবো? আমরা ক্রেডিট করে ফেলবো এবং টাকা লিখবো কত করে? ৯,০০০ করে। আর এখানে আমরা লিখবো ব্যালেন্স অফ ইনপুট ভ্যাট অ্যাকাউন্ট ট্রান্সফার টু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট, মানে হচ্ছে এই ইনপুট ভ্যাটের টাকাটা আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে কি করলাম? ট্রান্সফার করে দিলাম। শেষ। এবার যেহেতু ইনপুট ভ্যাটেরটা দিলাম, এখন আমাদেরকে আউটপুট ভ্যাটের জন্য জাবেদা দিতে হবে। আমরা যদি উপরে দেখি যে কয়টা আউটপুট ভ্যাট ছিল, তাহলে আমরা দেখব যে এখানে ২০ নম্বরে আমরা একটা দেখতে পাচ্ছি আউটপুট ভ্যাট। আউটপুট ভ্যাটের টাকা এখানে কত টাকা ছিল? এখানে ছিল ১০,১২৫ টাকা। এই যে আমরা দেখতে পাচ্ছি ১০,১২৫ টাকা। ওকে, ফাইন। আরও একটি আউটপুট ভ্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে আউটপুট ভ্যাট, মাথায় রাখতে হবে আউটপুট ভ্যাট কোথায় লিখছি আমরা? ক্রেডিট পাশে লিখেছি। এখানে কত ছিল? ৫,৬২৫ টাকা। ওকে, ফাইন। তাহলে আমরা আউটপুট ভ্যাট কয়টা পেলাম? ২টা পেলাম। আর আউটপুট ভ্যাট এখানে কিসে আছে? ক্রেডিট পাশে আছে। তাহলে আমরা যখন আউটপুট ভ্যাটের টাকাটা আমরা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করব, তখন এই আউটপুট ভ্যাটটাকে কি করতে হবে? ক্রেডিটের জায়গায় ডেবিট পাশে লিখতে হবে। এজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে আউটপুট ভ্যাট আউটপুট ভ্যাট বা আউটপুট ভ্যাট অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্ট চাইলে লিখতে পারি, হ্যাঁ, চাইলে বাদও দিয়ে লিখতে পারি, সমস্যা নাই। তাহলে এখানে কি লিখছি আমরা? আউটপুট ভ্যাট অ্যাকাউন্ট কি লিখবো আমরা? ওই যে ওইখানে দুইটা পেয়েছিলাম, একটা ছিল ১০,১২৫ টাকা এবং একটা ৫,৬২৫ টাকা। দুইটা মিলে কত হয়? ১৫,৭৫০ টাকা। এবং যেহেতু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে কি করা হবে? ট্রান্সফার করা হবে। আর আউটপুট ভ্যাট অ্যাকাউন্ট যেহেতু ডেবিটে হয়েছে, তাই ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টটা কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? ১৫,৭৫০ টাকা। আমরা ব্যাখ্যা হিসেবে লিখব ব্যালেন্স অফ আউটপুট ভ্যাট অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ আউটপুট ভ্যাট অ্যাকাউন্ট ট্রান্সফার টু ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে আউটপুট ভ্যাটে যেই টাকাটা ছিল সেটা আমরা কোথায় ট্রান্সফার করলাম? ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। তো আজকে আমাদের এখানে এই অঙ্কটা শেষ। যদি আমাদেরকে এখানে খতিয়ান করার কথা বলতো হয়তো আমরা খতিয়ান করতাম পরে, কিন্তু যেহেতু আজকে খতিয়ান করার কথা বলা নাই, আমরা আর খতিয়ান করব না। তো আমাদের এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। এমন ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আসলেই আপনি দেখতে পারবেন। আর এখন থেকে আমরা প্রতিনিয়ত বিবিএ এবং এমবিএ এর যতগুলো বিষয় আছে প্রত্যেকটি বিষয়ের উপরে ভিডিও বা টিউটোরিয়াল দিব। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ।